কতটুকু রাখবেন। এখন আপনি সেটা চারদিকে কেন গ্যাপ রাখবেন? চারদিকে প্রয়োজন হতে পারে, হতে পারে না? পারে। এখন আমি যেটা বলতে গেছিলাম শেষের দিকে, আপনার সেটা ক্লাস স্টপ করার পূর্বে যেটা বলতেছিলাম সেটা আবার বলি। একটা মামলা আচ্ছা আপিল নিষ্পত্তি করলাম 2004 সালের আপিল, এটা মামলাটা 87 সালে। ওই মামলাটার কাগজগুলা আপনার হচ্ছে পড়া তো দূরের কথা, ওই কাগজগুলা আমাদের করোনার সময় এই কাগজগুলা ওই পোকা খেয়ে ফেলছে, দলিল থেকে পত্র থেকে সব কিছু খেয়ে ফেলছে। আর যেটাকে এমন ভাবে খাইছে, মানে সেই উই পোকা খাইছে, সে অনেক ইন্টেলিজেন্ট। এই আর্জির 4 পাশের অংশটা খাইছে, কাগজ লেখাটা খায়। বুঝতে পারছেন? মানে 4 পাশের অংশটা সে খেয়ে ফেলেছে কিন্তু লেখাটা খায়নি। কারণ কি? বুঝতে পারছে যে শূন্য কথা বলছে, এখানে কেমিক্যাল আছে, বিষ আছে, মানে এটা কেমিক্যাল আছে, কেমিক্যাল থাকার কারণে সে এখানে হয়তো খেতে পারে নাই। কিন্তু এইটা দিয়ে আমি কি বুঝতে যাচ্ছি, আপনি যদি ধরেন এখানে যদি অল্প একটু জায়গা রাখেন, হ্যাঁ, তাহলে আপনার কিছুটা খেয়ে ফেললো। এরপরে আপনার হচ্ছে আমরা যে নথি তো দেখছেন না, পুরাতন নথিগুলো দেখবেন যে ভাঙতে ভাঙতে, হ্যাঁ এইভাবে করতে। এই কারণে আপনি যতটুকু জায়গা রাখবেন এই পাশে, ততটুকু জায়গা আপনাকে কি করবো, ওই লেখাটাকে সেভ করবো, কাগজটা। এই যে ধরেন আমাদের এটা নথি, হ্যাঁ, এটাতে আজই লিখছেন, আমাদের এই নথিটা এইভাবে বাঁধা থাকে তো, এই বাঁধা থাকে, এটা আপনার সেটা একটার পর একটা করতে 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 নথি বড় হয়ে যায়। বড় হয়ে গেলে কি হয়, আপনার সেটা এই জায়গাটা, মনে করেন এই জায়গাটা একটু বাড়তি আছে, এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, নষ্ট হতে এই জায়গাটা শেষ। তা আপনি যদি এখানে যদি স্পেস কম রাখেন, আপনার লেখাটা যদি শেষ হয়ে যায়, তাহলে আর এটা কি মূল্য থাকবে? তখন কি করতে হবে, তখন আবার ভিন্ন প্রসিডিউর হয়ে যেতে হবে, আর একটা কমপ্লেক্সিটির সৃষ্টি হবে। এই কারণে আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা চারপাশে রাখবেন, যাতে আপনার লেখাটা প্রটেক্ট পায়, মানে সংরক্ষিত থাকে। বুঝতে পারছেন কি? যে লেখাটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু এটা, যারা এই বিধানটা করছে তারা কিন্তু ওই চিন্তা দিয়ে করছে যে আমাকে লেখাটা সংরক্ষণ করতে হবে, কাগজ বসানোর দরকার নেই। বুঝতে পারছেন কিনা? তারপরে হচ্ছে কি, এই আরজি যেটা লিখবেন সেখানে হচ্ছে যে আপনার ব্যবহার করার কথা হচ্ছে যে আপনার হচ্ছে এই ফন্ট, যেই আপনার যদি কম্পিউটারাইজ সব আরজি, ফন্ট ব্যবহার করার কথা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে যে 12 সুতনি এমজি 12। বুঝছেন কিনা? তবে এখনকার আমাদের যে মানে অবস্থা, যেটা হচ্ছে কি ভারতের যে সাইজ, এটা চোখে দেখা যায় যে আমাদের জন্য একটা অনেক ক্ষেত্রে ধরেন আমরা যারা আমাদের বয়স যাদের ধরেন সেটা এই বিচারক হিসাবে, যাদের বয়স ছিল 5 বছর, তারা হয়তো চোখে বেশি দেখতো। এখন যাদের বয়স 20 বছর হয়ে গেছে, বিচারিক কাজ, চোখের পাওয়ার কমে গেছে না, ওই কারণে আমরা অনেক সময় দেখি কম। বুঝছেন কিনা? অনেক সময় অনেক শব্দ বুঝি না, চশমা ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? এই কারণে এখন সবচেয়ে বেটার হচ্ছে যে আপনার 14 দেওয়া স্ট্যান্ডার্ড কম্পিউটারে। আর হচ্ছে যে আপনার চারপাশে গ্যাপ রাখা, এবং হচ্ছে যে যেই আপনার হচ্ছে পুরো আর্জিতে বা পুরো আপনার জবাবে যেখানে যেই শব্দটা, যেই বাক্যটা, যে আপনার হচ্ছে এই প্যারাটা, যেটাকে আপনি হাইলাইট করতে চান, সেটাকে আপনি কি করতে হবে, এটা বোল্ড করে দিতে হবে। ওই যে বললাম না 220টা রাজ্যে, 220টা রাজ্যের ভিতরে যদি আপনি সেটা এই যে কজ অফ অ্যাকশন, এটা আলাদা একটা প্যারা থাকে, এই প্যারাটা যদি আপনি যদি বোল্ড করে বা আলাদা করে না দেন, তাহলে তো এটা খুঁজে পাওয়া যাবে না। আবার হচ্ছে কি, এই আর্জি লেখার সময় আর্জিটাকে, এটা কিন্তু আইনি বলা নাই এই যে 1 2 3 4 করে প্যারা করে দেওয়া নাম্বার, নাম্বারিং দিবেন, এটা আইনি বলা নাই। আইনি বলা হচ্ছে প্যারা করে দিতে হবে, যতটুকু সম্ভব প্যারা প্যারা করে আপনার সে লিখতে হবে। বুঝছেন কিনা? তাহলে এখন আপনি যে আমরা নাম্বারিং দিই কেন? নাম্বারিং দেই যখন আপনি এই আর্জিটা সম্পর্কে, যখন আপনি এসে আর্গুমেন্ট করবেন, তখন আপনি বলবেন যে স্যার, আমার আর্জি 10 পৃষ্ঠার 3 নম্বর দফায় যান। তাহলে আমি তো 10 পৃষ্ঠার 3 নম্বর দফায় যাই খুঁজে পেলাম, সহজ হয়ে যাবে, মানে সহজে আইডেন্টিফাই করা। 2 নম্বর হচ্ছে কি, আমরা পরবর্তী যখন আর্জি সংশোধন দরখাস্ত দেখাবো, তখন বুঝতে পারবেন যে দফা দেওয়ার মানে মূল ইয়েটা কি। বুঝছেন কিনা? কারণ আমি দফা ধরে, লাইন ধরে, পেজ ধরে আমাকে সংশোধন দিতে হবে। আচ্ছা, এবার আসি, আমরা মূল কথা আসি। তাহলে সেটা কি, এখানে হচ্ছে যে নাম দিতে হবে, আমরা বলছি আদালতের নাম দিলাম। এটা হচ্ছে যে আমরা ওখানে বলছি, এটা আমরা বলি নাই মামলা নাম্বার, কিন্তু আপনার মামলা নাম্বারটা একটা এটার ভিতরে দিতে হবে। এই মামলা নাম্বার যেটা, এটা আপনার সেটা মানে এটা আদালত লিখবে। বেসিক্যালি নাম্বারটা দিবে আদালত, আদালতের সংশ্লিষ্ট যে স্টাফ থাকে সেখানে একটা রেজিস্টারের নাম্বার যেটা, সেটা এখানে নাম্বার হয়।
এই কারণে সুবিধার জন্য এখানে আমরা নাম্বারটা এটা লিখে দিই। মানে বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবরা আদালতের সুবিধার জন্য এই জায়গাটা লিখে এই জায়গাটা খালি রাখে, যে আপনি শুধু নাম্বারটা বসে দেন, আমি টাইপ করে দিলাম। আর নাহলে এই জায়গাটাতে খালি খালি রাখতে হবে, মানে এখান থেকে এই জায়গাটাতে খালি খালি রাখতে হবে, যাতে আদালত মামলার নাম্বার দিতে পারে। আদালত যদি মামলার নাম্বার এখানে দেয়, শেষে দেয়, এখানে দেয়, মানে এখানে দেয়, তাহলে কি আপনি খুঁজে পাবেন? এই জন্য এটা একেবারেই হেডলাইনে দিতে হবে, বুঝছেন কিনা? কারণ এটা তো আইডেন্টিফিকেশন। আপনার কাছে কোনো পক্ষ এসে যদি বলে যে আমার একটা মামলা আছে, আপনি কি জিজ্ঞেস করবেন? প্রথমে জিজ্ঞেস করবেন কোন কোর্টে আছে, কোর্ট জিজ্ঞেস না, তারপরে জিজ্ঞেস করবেন মামলা নাম্বার কত। তাহলে এই কোড তারপরে নাম্বার, যদি দুইটা না থাকে তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তাহলে এই দুইটা থাকতে হবে। দেন এসে যা বাদী ডিটেলস থাকবে, বাদী ডিটেলস, যেটা আমরা ওয়ার্ডার 7 রুল 1 এ দেখে আমরা দেখিছি, সেখানে লেখা আছে। এখানে আমরা দেখেন এসে যা মোবাইল নাম্বার, এনআইডি এবং এসে যা ইমেল অ্যাড্রেস দেই নেই। কেন দেই নেই? 25 সালে, কারণ এটা অ্যামেন্ডমেন্টের আগে ছিল। এই অ্যামেন্ডমেন্ট আসছে কবে? এটা প্রথমে 25 সালে অর্ডিন্যান্স দিয়ে আসছে, শেষে 26 সালে 10 এপ্রিল চূড়ান্ত ভাবে আইন এসেছে। এই আর্জিটা বনায়ন করছে যখন, তখন এসেছে আপনার এই উভয় সংশোধনের আগে, যার কারণে এটা দেওয়া হয় নাই। কিন্তু এখনকার আপনারা কি করতে হবে? দিতে হবে। আবার এখানে আরেকটা জিনিস দেখেন, এই জায়গাটা দেখছেন, যখন আপনি সরাসরি নিজে মামলা করবেন তখন আর এটা লাগবে না। যখন বাদী নিজেই মামলা করবে তখন আর এটা লাগবে না। যখন বাদী নিজে মামলা না করে অন্য কাউকে দিয়ে মামলা করাবে, সেটাও সিপিসি তে বিধান আছে, আমরা এটা বুঝছি, তাই না? সেখানেও বিধান আছে যে আপনার তখন কি করতে হবে? পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তাকে আপনার প্রতিনিধি নিযুক্ত করতে হবে। যখন আপনি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবেন, সেই মামলা যে করবে সেই বিষয়টা এখানে অবশ্যই হাইলাইট করতে হবে, লিখতে হবে, বুঝছেন কিনা? এবং শুধু তার নাম লিখলে হবে না, তারও ডিটেলস লিখতে হবে। গেল এই বাদী, দেন হচ্ছে যে আপনার বিবাদী। আপনার সেটা প্রতিনিধি মোবাইল নাম্বার, এনআইডি, আপনার সেটা ইমেল অ্যাড্রেস দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কিন্তু দিতে হবে। বাদীটা অবশ্যই দিতে হবে, আইনি কিন্তু বাদীটা বলা আছে। তবে যেহেতু আপনি বাদীর অনুকূলে তার আপনার দেখেন এখানে সুন্দর একটা প্রশ্ন হচ্ছে। এখানে ধরেন আমরা সেটা মামলায় বাদীকে সমন দেয় কিনা আদালত, মামলা দায়ের করবে, বাদীকে সমন দিতে পারবে? বিবাদীকে তো সমন দিতে সবাই জানে, বাদীকে সমন দিতে পারবে কিনা? বাদীকে দিতে পারবে যদি আদালত প্রয়োজন মনে করে। বিবাদীকে সমন দেওয়া কমন, বিবাদীকে অবশ্যই সমন দিতে হবে। যদি বিবাদীকে সমন দেওয়া লাগবে না, কখন? একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে যখন মামলা ফাইল করবে তখন যদি বিবাদী উপস্থিত থাকে, শুধু উপস্থিত থাকলে হবে না, উপস্থিতিরা বাদীর দাবি মেনে নেয়। সে উপস্থিত আছে কিন্তু বাদীর দাবি মানে নাই, আপনি এই কথা বললে সমন থেকে অব্যাহতি দিতে পারবেন না। সে উপস্থিত থাকবে, আবার বাদীর দাবি মেনেও নিতে হবে। এছাড়া আপনার বিবাদীকে সবসময় সমন দিতে হবে, নোটিশ দিতে হবে। আর বাদীকে দিতে হবে এক্সেপশনাল ক্ষেত্রে, যখন আদালত মনে করেন যে বাদীর উপস্থিতি আবশ্যক। এই যে যেমন এইখানে, যেমন এই মামলা দায়ের করছে কে? আমুক্তার মনিরুল হক ফয়সাল। আদালতের কাছে মনে হইলো যে এই আমুক্তারকে আদৌকে আমুক্তনামা দিছে কিনা, না ভুয়া বানিয়ে নিয়ে আসছে। আমাদের এখানে অনেক ভুয়া মামলা হয়, এটা কিন্তু যারা বিজ্ঞ অ্যাডভোকেট তারাই করে, বুঝছেন কিনা? আমরা অহরহ পাই, মানে প্রচুর পাই এরকম। মূল বাদী আসা এসে বলে স্যার আমি তো মামলা এটা করিনি, আমার নামাকরণে মামলা এটা করে দিচ্ছি। এবার বলেন এটা কোনো প্রতিকার আছে সিপিসিতে? মানে যদি বাদী ফলস পার্সনের যদি মামলা হয়, সেটার প্রতিকার কি বলেন? মানে এটা কি রিজেকশন অফ ক্লেইম হবে, রিটার্ন অফ ক্লেইম হবে? প্রতিকার বলতে আমরা এগুলা বুঝি আর কি, ডিসমিস ফর ডিফল্ট হবে। হ্যাঁ, 35-35 এ তো ভিন্ন বিষয়। 35 এ মামলার বাদী ঠিক আছে, বাদী নিয়ে কোনো সমস্যা না। 35 হচ্ছে বাদী, সে ফলস, ফেব্রিকেটেড এবং ভেক্সাস হ্যারাসমেন্ট যদি মামলা করে, তাহলে তাকে ক্ষতিপূরণ, জরিমানা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেটরি কস্ট দিতে হবে। কিন্তু আমি যেটা বলছি কি, ফলস পার্সনেশন, সে নিজে বাদী না, নুরুন্নেসা বাদী না, নুরুন্নেসার নামাকরণে নাম ব্যবহার করে সে মামলা করে দিচ্ছে। কথা হচ্ছে কি, নুরুন্নেসা পড়া হিসাবে বলছে আমি তো মামলাই করি, পুরো মামলা আমার নামে মামলা আছে, পুরো মামলা। সে যদি এখন আপনি যদি দাবি করেন যে আমি মামলার বাদী না, আপনি প্রত্যাহার করতে পারবেন? আপনাকে তাহলে স্বীকার করে নিতে পারবেন মামলার বাদী, মামলা প্রত্যাহার করে নিতে।
এবার আপনাকে তাহলে স্বীকার করতে হবে আমি নুরুন্নেসা। আপনি যদি স্বীকার না করেন যে আমি নুরুন্নেসা না, তাহলে আপনি হ্যাঁ প্রত্যাহার করতে পারবেন। এই জন্য বলছে সিপিসি তে এখানে কোনো বিধান নেই। না থাকার কারণে আবার কোথায় যেতে হবে? সে 151 যা কি করবো? বাতিল। মামলা যদি আর্জি খারিজ করলে তাহলে আপনার যাইতে হবে, মানে মামলা যদি আপনি আর্জি খারিজে যান তাহলে তো আপনি যেতে হবে 7-11-এ। আপনি যদি ডিসমিস ফর ডিফল্টে যান তাহলে তো 9-এ যেতে হবে। আপনি যদি আপনার অ্যাবেটমেন্টে যান তাহলে 22-তে যেতে হবে। আপনি যতগুলো ফর্মালিটি আছে, যতগুলো শর্ত আছে, সবগুলোর জন্য বিধান আছে। বাতিলের জন্য আপনার এসে মামলা আর্জি বাতিল করে দিলেন, এই আর্জিটা যথাযথ ব্যক্তি দিয়ে করে নাই, অথবা যে শব্দ ব্যবহার করা হোক না কেন 151 ছাড়া উপায় নেই। বুঝতে পারছেন? তাহলে এখানে যেটা পদ্ধতি যে তাহলে বাদীর নাম লিখতে হবে, যদি আমুক্ত থাকে তারও ডিটেলস লিখতে হবে। দেন আসি আমরা বিবাদী। এই মামলা বিবাদী, যেহেতু বিবাদী আমরা এসে সরকারকে করছি। কেন সরকারকে বিবাদী করছি? কেন বাদী মানে বিবাদী কে, মানে বিবাদী কে হবে? বিবাদী কে হবে? বিবাদী হবে, বিবাদী হিসেবে দুই প্রকার। এটা আপনাদেরকে পড়াইছি না? বিবাদী দুই ধরনের, একটা হচ্ছে কি মানে বিবাদী ডিপেন্ডেন্ট, যাকে অরিজিনাল বিবাদী বলে। আরেকটা হচ্ছে প্রোফর্মা বিবাদী, মোকাবিলা বিবাদী। যে বিবাদী মূল বিবাদী, আর হচ্ছে আপনার মোকাবিলা বিবাদী। মূল বিবাদী যে তার বিরুদ্ধে প্রতিকার চাওয়া হয়, মোকাবিলা বিবাদী যে তার বিরুদ্ধে কোনো প্রতিকার চাওয়া হয় না। বুঝতে পারছেন? অর্থাৎ যার বিরুদ্ধে প্রতিকার চাওয়া হয় সেই সে বিবাদী। তাহলে এখানে যাদেরকে আমরা বিবাদী করছি তাদের বিরুদ্ধে প্রতিকার চাওয়া হচ্ছে। বুঝতে পারছেন কিনা? এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা ঢাকাতে চলে। আচ্ছা, বুঝছেন কিনা? এটাও সঠিক না, এটা সঠিক না। না, সঠিক না, এটা ভুল। এই ফরম্যাটটা এখন বলেন যে স্যার আপনি তো ড্রাফট করছেন, এটা করলেন না। না, না, হ্যাঁ চলে যে এই জন্য এখন এটা বাদ দিয়ে দিছি। চলে না, এটা যদি বাদ দিয়ে দিছি, এখানে বিবাদী হবে শুধু 1 নাম্বার, 2, 3, 4 এরা বিবাদী হবে না। যার জন্য ড্রাফট করে দিছি সে বলে যে ভাই কিছু মনে না করে, সে আমার একেবারে ক্লোজ লোক, তো সে বলতে ভাই কিছু না মনে করলে এগুলো একটু বসিয়ে দেন। কেন বসাবো? বলে যে এটা বসায় দিব এই কারণে, কারণ মক্কেল সন্তুষ্ট হচ্ছে না। মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ দ্য ফার্স্ট ডিউটি অফ এ লয়ার। লয়ার প্রথম দায়িত্ব হচ্ছে যে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা। ক্লায়েন্ট যদি স্যাটিসফ্যাকশন না থাকে ওকালতি থাকবে? মক্কেল যদি বলে যে আমি চলে যাবো, আপনি কি আর মামলা চালাইতে পারবেন না? সুতরাং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য এই 3টা নাম পরে বসাইছি। বুঝছেন কিনা? বলছি ঠিক আছে আপনি যদি চালান চালান। আচ্ছা, এখানে 1 নম্বর বিবাদী কেন হবে? কারণ 1 নম্বর বিবাদী যে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক ঢাকা, তার নামে 1 নম্বর খতিয়ান রেকর্ড হয়েছে। যার নামে খতিয়ান রেকর্ড হয়েছে তাকেই পক্ষ করতে হবে, তার বিরুদ্ধে আমার প্রতিকার। এখানে ট্রেডিশন এরকম যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কেন করতে হবে? কারণ খতিয়ানের রাজস্ব মানে রেভিনিউ অফিসারের মূল হেড হয়েছে যে সে, মানে তাদের যুক্তি, মানে যারা এটা এখানে দিতে চাচ্ছে তাদের যুক্তি। এই ফরম্যাটটা সব জায়গায় চলে না, বাংলাদেশে সব জায়গায় এই ফরম্যাট চলে না, শুধু ঢাকাতে বা কিছু কিছু জায়গায় চলে। তারপরে আরেকটা যুক্তি, মক্কেলের যুক্তি যেটা, সেটা হচ্ছে স্যার যদি আমি এদেরকে পক্ষ না করি, এই এসিলেন্ডের কাছে যখন আমি নামজারির জন্য যাবো, এসিলেন্ড বলছে আমাকে পক্ষ করেন নাই, নামজারি হবে না, জান। হ্যাঁ, এসিলেন্ড বলে আমাকে পক্ষ করেন নাই, নামজারি হবে না, জান। তহসিলদার বলে যে আপনি আমাকে পক্ষ করেন নাই, আমি রেভিনিউ রাখবো না, আমি ভূমি উন্নয়ন করে রাখবো না, জান। কথা হচ্ছে কিনা? বাধ্য হইয়া তারা এদেরকে পক্ষ করতে হচ্ছে। এরা 3জনই মানে নিজেদেরকে জোর করে মামলা পক্ষ করাচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি মিস জয়েন্ডার, নন জয়েন্ডার। এখানে সকলকে সমান করতে হবে। হ্যাঁ, সকলকে সমান করতে হবে। সমান করতে হবে। হ্যাঁ, সকলকে সমান করতে হবে। এই যে কারণে বিলম্বিত হচ্ছে, আপনি যদি এই সমনটা দেখেন, এই মামলাটা দায়ের করার এই সমনটা যদি জারি করেন, আমাদের যদি জজ কোর্ট আর দ্বিতীয় অফিস পাশাপাশি না, একেবারে পাশাপাশি বিল্ডিং, তাহলে তো সহজে আপনাকে জারি হয়, তাই না? এইটাকে জারি করতে গেলে সহজ, একে জারি করতে গেলে যাইতে হবে কেরানীগঞ্জ, একে জারি করতে গেলে যাইতে হবে আবার ইউনিয়ন। বুঝতে পারছেন কিনা? তাহলে এইটা প্রসিডিউরাল কস্ট ম্যানেজমেন্ট সবকিছুতেই রাখি কস্টিং, তারপরে বাধ্য হয়ে এগুলো করা হচ্ছে, বুঝছেন কিনা? আচ্ছা, আমরা আসি তাহলে। হ্যাঁ, স্যার এটা কি ভেস্টেড প্রপার্টির মামলা এরকম স্যার? পরে চাইলে মানে যখন দৌড়িতে যাবেন তখন আরো বুঝবেন। আচ্ছা, তাহলে আমরা বাদী বিবাদী পাইলাম। তাহলে আমরা বলছি কি আপনার এসে কি থাকবে? শিরোনাম থাকবে, শিরোনাম আছে। মামলা নাম্বার। হ্যাঁ, দেন তারপরে আমরা বলছি যে মামলা নাম্বারের কথা কিন্তু আমরা ওখানে বলি না, ওই যে পয়েন্ট গুলো আমরা বলছি, আপনার শিরোনামের কথা বলছি আমরা। শিরোনাম থাকবে, শিরোনামে আদালতের নাম থাকবে,
এটা হচ্ছে যে এই সংশোধনীর আগে তো এই কারণে এটা সরকারি জজ ছিল, বুঝছেন কিনা? এখন হবে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ। বুঝতে পারছেন কিনা? এখন হবে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ। আচ্ছা, তাহলে এটা গেল। দেন তারপরে হচ্ছে যে কি, আপনাকে টাইটেল, এখানে টাইটেলে লিখতে হবে যে আপনি কি প্রতিকার চাচ্ছেন, কি মামলা করতে চান। আপনার টাইটেলের শিরোনামে অবশ্যই উল্লেখ করতে হবে মামলাটা কি। সত্য ঘোষণা মোকদ্দমা, ঘোষণা মোকদ্দমা, ঘোষণা ডিগ্রি মোকদ্দমা, সত্য ঘোষণা মোকদ্দমা, যেই প্রকারে বলেন না কেন। একজনে লিখছে যে রায়তি সত্য ঘোষণা মোকদ্দমা, আদালত এটা ডিসমিস করে দিচ্ছে মামলা। এটা এখন আপিল করছে, আপিলে শুনানি করতে আসলাম, আসার পরে অ্যাডভোকেট সাহেব বলে যে স্যার দেখেন আমার মামলাটা খারিজ করেছে। ওকে কেন খারিজ করছে? স্যার আমি এখানে ভুলে রায়তি সত্য ঘোষণা লিখছি। আমি বুঝতে পারি নাই স্যার, আমার ভুলের কারণে আজকে মক্কেল 15 সালে মামলা করছে, এখনো মামলা ডিগ্রি পায়নি। বিচারক খারিজ করে দিছে, রায়তি সত্য ঘোষণা কেন চাইছে? এটা তো সাব ডিক্লারেশন অফ টাইটেল, সত্য ঘোষণা। তো এখানে হচ্ছে যা লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, এটাকে একটা গুরুত্ব দিয়ে লিখতে হবে, যেটা সঠিক সেটাই লিখতে হবে। তবে এইখানে ভুল লেখার কারণে মামলা খারিজ করতে পারে না। এটা কোনো কারণ না। মানে পারে না, এটা আমার আর আপনার যুক্তি না, এটা আইনের কথা। সবসময় যে আমরা কি করবো বলবো, যখন আপনি আদালতে যখন শুনানি করবেন তখন আপনার আইন দিয়ে বলবেন, বুঝছেন কিনা? আইন এই কথাটা কে বলছে? অ্যাডভোকেট সাহেব বলছে। তা আমি যে কেন পারে না বলে, স্যার আপনিই বলেন স্যার এটা কি হয়। আমাকে বলেছে স্যার আপনি বলেন স্যার এটা হয়। আমি বললাম যে এটা হয় না, কিন্তু আপনাকে যুক্তি দিয়ে দিতে হবে। আপনি লার্নেড অ্যাডভোকেট, আপনাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। তো স্যার কি যুক্তি আমি জানি না স্যার, আমাকে একটু বলেন। আমাকে আমি কি আপনাকে ক্লাস দিব না এজলাস করবেন, ইয়ে করবো, আপনি আরেকজন সিনিয়র অ্যাডভোকেটের সাথে আলাপ করেন। কিন্তু সে যায় না, সে নাসরবান্ধা বসিয়েছে। সে শেষে আবার বলছে স্যার সবাই তো চলে গেছে, এবার আমার একটু বলেন। প্রথমত হচ্ছে আমরা যখনই কোনোভাবে মামলাকে খারিজ করতে যাই, তাহলে আমাকে যাইতে হবে কি, সিপিসি তে যেতে হবে। সিপিসি তে খারিজের কতগুলো বিধান আছে, মানে আপনাকে সবগুলো দেখতে হবে। মানে যে আপনি সিপিসি যতগুলো খারিজের বিধান আছে সবগুলো আপনি নোট ডাউন করেন। এর ভিতরে আপনার মামলার জন্য প্রাসঙ্গিক কোনটা? আপনার মামলাটা যেহেতু অন মেরিটে উইথ শুনানি গুণাগুণের ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে, সুতরাং আপনার জন্য প্রাসঙ্গিক হয়েছে কি, জাজমেন্ট, প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট, তাই না? তাহলে প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্টের জন্য আমরা যেই অর্ডার কত 20 না, সেখানে কি আছে বলছে যে আদালত যতগুলো ইস্যু গঠন করবে সবগুলো ইস্যু নিষ্পত্তি করবে, এটা বলা আছে না? বলছে এখানে আপনার টাইটেল নিষ্পত্তি করবে, মানে এখানে এই শব্দটা আছে যে এটা নিষ্পত্তি করতে বলছে। ওই বিধিতে কি এটা বলছে, অর্ডার বলছে? ওনাকে বললাম এটা বলছে, কই না স্যার এগুলো বলে নাই স্যার। এটা না বললে এটা কি উনি পারবে? পারবে না স্যার। এইটাই তো আপনার কাজ। আপনাকে নিয়োগ দিছে কি জন্য? এটার জন্য নিয়োগ দিছে না? আপনি তো এইটা ফলো করবেন যে আমি মামলাটা নিষ্পত্তি হয়েছে প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট, ডিসমিস হয়েছে প্রনাউন্সমেন্ট জাজমেন্ট, আমি যাবো অর্ডার 20 পড়বো, পরে আমি আইসা আপনার আমার কাছে অ্যাপিল কোর্টে এসে সাবমিশন করবো যে স্যার অর্ডার 20 তে বলা আছে কেন উনি করছে। বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে ভুল লেখার জন্য মামলা খারিজ করা যাবে না, কারণ যখন আপনার হচ্ছে রায়ের মাধ্যমে খারিজ হবে তখন আমাকে অর্ডার 20 দেখতে হবে। অর্ডার 20 তে কাজটা কি? বিচারকের কাজ হচ্ছে কি, যতগুলো ইস্যু গঠন করা হয়েছে সবগুলো ইস্যু নিষ্পত্তি করা। তাহলে এটা কোনো ইস্যু না। আচ্ছা, যদি ডিসমিস ফর ডিফল্ট হয় সেখানে এটা ইস্যু না, সুতরাং এটা লাগবে না। তারপরেও আমাদেরকে মামলায় এবং খাতায়, পরীক্ষার খাতায় দুটো জায়গায় আমাদের কি করতে হবে, এই টাইটেলটা এই জায়গাটা সুন্দর মতো লিখতে হবে। এখন বলছে কি, আপনার হচ্ছে যা প্রশ্ন, যেটা আপনাদের কোশ্চেন যেগুলো আমরা দেখলাম, কোশ্চেনে বলছে যে সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক লিখুন। বুঝছেন কিনা? এখন আপনি তাহলে এখানে কি লিখবেন? এখানে লিখতে হবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার বিধান মোতাবেক সত্য ঘোষণার বা ঘোষণামূলক ডিগ্রি মোকদ্দমা। বুঝতে পারছেন কিনা? এটা না লিখলে নাম্বার কমে যাবে। কিন্তু আদালতে এটা লিখতে হবে না, না লিখলেও চলবে, কিন্তু আদালতে লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, কিন্তু আদালতে এই কথাটা লিখতে হবে। কিন্তু প্রশ্নের উত্তরে অবশ্যই লিখতে হবে। প্রশ্নের উত্তরে যদি না লিখেন নাম্বার কমে যাবে। বুঝতে পারছেন কিনা? একইভাবে এখানে যেই ধরনের প্রকৃতির মামলা হোক, আমরা জানি যে সিভিল কোর্টে যতগুলো মামলা হয় সবগুলো মামলা কি অনুযায়ী হয়, স্পেসিফিক বেনিফিট, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যতগুলো প্রতিকার আছে সবগুলোই সিভিল কোর্টের মাধ্যমে আপনার কি করা যায়, প্রতিকার পাওয়া যায়। তাহলে আপনার যে কোশ্চেন গুলো আমাদের আমরা পর্যালোচনা করছি, প্রত্যেকটা কোশ্চেনই সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধানের বাইরে না। বুঝছেন কিনা? সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী কিন্তু এই প্রতিকার গুলো আছে, ফলে আমাদের যেইটাই আসবে সেখানে এখানে আইনের সেকশনটা লিখে দিব। কিন্তু আবার এখানে হচ্ছে যে কি অর্ডার, কথা বলছি অর্ডার 7 রুল 1 লেখেন না,
ওয়াটার 7 রুল 1 বলছি না আজই, জি এখানে আবার ওয়াটার 7 রুল 1 দেখেন না। ওয়াটার 7 রুল 1 কি? ড্রাফটিং অফ প্লেন, কিভাবে আপনি আর্জি প্রস্তুত করবেন সেইটা। আর যখন আপনি আর্জি লিখতে যাবেন তখন কি, তখন লিখবেন সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী, অর্থাৎ কোন আইন অনুযায়ী এই মামলাটা করতে যাচ্ছে, বুঝতে পারছেন? জি এরপরে এখানে দেখেন মোকদ্দমায় তায়েদাত মূল্য 4 লক্ষ টাকা। এটা আপনি সেটা এই মূল্যটা খুবই ইম্পর্টেন্ট, এটার সাথে এটার সাথে সম্পর্ক, বুঝছেন কিনা? এটার সাথে এটা সম্পর্ক। আপনি যখন এখানে সিভিল জজ লিখবেন তখন অবশ্যই, এখন এটা তো পূর্বের মামলা, এই জন্য এটা 4 লক্ষ টাকা ছিল, বুঝতে পারছেন কিনা? যেহেতু নতুন মামলায় আপনার 15 লক্ষ আর 25 লক্ষ, বুঝতে পারছেন কিনা? পূর্বের মামলায় ছিল 4 লক্ষ 2 লক্ষ, এখন কত? 25 আর 15। তাহলে আপনি ওখানে টাইটেলে যেটা লিখবেন, যদি বলে যে প্রথম আপনি যুগ্ম জেলাজজ আদালতে মামলা ড্রাফট করেন, তাহলে এখানে যুগ্ম জেলাজজ লিখলে এখানে কি করবেন? 25 লক্ষ টাকার বেশি লিখবেন অবশ্যই, বুঝতে পারছেন কিনা? তারপরে হচ্ছে যে এইবার হচ্ছে যে আপনার এই বডি মামলার বিষয়বস্তু এখান থেকে শুরু, এতটুকু পর্যন্ত শিরোনাম, এই থেকে এই পর্যন্ত হচ্ছে যে শিরোনাম, বুঝতে পারছেন? হেডলাইন, এই হেডলাইন গুলা সবসময় কি করে দিতে হয়? বোল্ড করে দিতে হয়, যাতে সহজে চিহ্নিত করা যায়। এই জন্য এটাকে ফন্ট বড় করে দিই আমরা সাধারণত। এখানে এই যে স্পেস গুলো দেওয়া হয়েছে সৌন্দর্য, মানে এই যে আর্ট বলছি না, ড্রাফটিং ইজ আর্ট, শিল্প। যত সুন্দর মতো লিখবেন, যত সুন্দর দেখা যাবে, তত আপনার হচ্ছে ভালো প্রতিকার হবে। আপনার হচ্ছে যে ধরেন এই পরীক্ষা দেন বা পরীক্ষার ফাঁকিতে যদি কোর্টে যান, আমার ওখানে আসলে আপনি কয়েকটা ড্রাফটিং দেবেন, মানে আপনার অ্যাকচুয়াল মামলা দেখাবো কে কিরকম লিখে, বুঝছেন কিনা? কিছু কিছু দেখে আপনিও হাসবেন, কিছু কিছু দেখে মনে করবেন যে না, এটা মনে ফটোগ্রাফি করে নেওয়া দরকার, বাধাই করে রাখা দরকার, বুঝতে পারছেন কিনা? এই যে দুইটা ডিফারেন্স ভিউ, এই দুইটা ভিউ ভিতরে পার্থক্য কি? আর্ট, শিল্প, যে শিল্পটাকে যেভাবে রপ্ত করতে পারছে সে সেভাবে লিখছে। যে আপনার হচ্ছে শিল্পটাকে একেবারেই অবহেলা ভাবে নিছে, সে মনে করছে কোন রকম লিখে দিলে হতো। আমি 2 পৃষ্ঠা লিখতে পারলেই তো মক্কেল আমাকে, ধরেন আপনি আমাদের যেই ক্লায়েন্টের সাথে বার্গেনিং হয় না, ক্লায়েন্ট বার্গেনিং তো ফার্স্ট টাইমে হয়, তাই না? ক্লায়েন্টের সাথে আপনার একটা মক্কেল আসছে, আসার পরে তার সাথে কথা বলবেন, কথা বলার পরে সে সন্তুষ্ট হবে আপনার কথা, তারপরে সে একটা ফি ঠিক করবে, তাই না? একটা কন্ট্রাক্টে আসবে, কন্ট্রাক্ট যখন চূড়ান্ত হবে তখন কাজ দিবে, জি আপনাকে ধরেই ফাইলটা দিয়ে চলে যাবে না। আবার কিছু কিছু মক্কেল ধরে ফাইল দিয়ে চলে যায়, সেটা কি? সেই ধর এই মক্কেল গুলো কারা কারা, যারা হচ্ছে আপনার উপর ট্রাস্ট করে পরিচিত বিশ্বস্ত, বুঝছেন কিনা? যে না, বিশ্বস্ত অ্যাডভোকেট সাহেব আমার বিশ্বস্ত লোক, অত কিছু দরকার নাই, সব কাগজপত্র যেন আপনি দেখেন যেভাবে মানুষের সেভাবে লেখেন, যা খরচ আছে তা নিয়েন, কোনো সমস্যা নেই। ওই অ্যাডভোকেট সাহেবও আবার ওই ক্লায়েন্টের উপরে ট্রাস্ট রাখে, সে বলছে না ভাই আপনি 10,000 টাকা দিলে হবে। কি বলেন ভাই, উনি আমার কাছে 1 লাখ টাকা চাইছে, 1 টাকা কমায় না, আপনি 10,000 নেবেন না? আপনি 20,000 টাকা নেন। কিন্তু আমার 20,000 লাগবে না, 10,000 নিন। আপনি দিলেও নিতাম না। তো এই অ্যাডভোকেট সাহেব আর এই ক্লায়েন্টের রিলেশনটা কি 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে? না এই ক্লায়েন্ট আর অ্যাডভোকেট সাহেবের কাছে মক্কেল নিয়মিত ফাটাবে, বুঝছেন কিনা? কেন ফাটাবে? তার ব্যবহার, আচার ব্যবহার, বিশ্বাসের উপরে সে এত বেশি সন্তুষ্ট যে সে মনে করতেছে যে কি, উনি যে কাজ করতেছে কাজটা আমি করলেই ভালো হতো, বুঝছেন কিনা? তো যেটা বলতেছি, তাহলে আপনার হচ্ছে কি ক্লায়েন্টের সাথে আপনার হচ্ছে করে দিতে হবে। তার কি বলতেছিলাম আপনার? আচ্ছা, এটা সবাই মিলে একদিন গেলে আবার ধরেন সবাইকে তো স্পেস দেওয়া সম্ভব হবে না, কথা বলছেন কিনা? কারণ আবার এখানে ধরেন আমার এখানে ধরেন এসে যখন আপনারা 20 জন এক লগে যাবেন, তখন এসে বলতে যে এত লোক কেন আসছে, কত লোক থাকে না, 5 জন যান, ধর গ্রুপ করে যান, বুঝছেন কিনা? যেমন আমার জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা গ্রুপ একসাথে সবাই চলে আসে, তার সমস্যা নাই, কারণ তারা তখন স্টুডেন্ট, মোটামুটি সবাই জানে, কথা বলছেন কিনা? আবার ডেফোডিলি স্টুডেন্টরা আসে, এখন আপনারা গেলে তো বলবে যে না, আবার আমার তো এখানে ক্লাস নেওয়া নিষেধ, আইনমন্ত্রী মহোদয় বলছে না, কোচিং সেন্টার ক্লাস নেওয়া যাবে না। তখন যদি বললাম আমরা এলআরডিসি স্টুডেন্ট, এলআরডিসি কোচিং সেন্টার, এখানে আপনি আমার 12টায় বাজিয়ে বুঝছেন কিনা? সুতরাং এই যে গ্রুপ বেঁধে যাওয়াতে গেলে আপনারা যখন মনে করেন যে জিয়ে গেলেন, 5 জন 6 জন এমনি গেলেন, কোনো প্রসঙ্গে বা আপনারা ই করলেন, তখন হয়তো দিকে আসলেন, বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা আসি করছি মূল বডি। মূল বডিতে কি লিখবেন? মূল বডিতে আপনার শুরুই করবেন এই যে জায়গাটা, যেটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট।
এই জায়গাটা এখানে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এই যে অংশটা 1 নম্বর ইয়ার জায়গা, এটা এখানে লিখতে পারেন, নাও লিখতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে এই কথাটা আমরা হচ্ছে যে এই যে এখানে দিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। এই তফসিল যদি না থাকে, শিডিউল যদি না থাকে, এটা আপনার হচ্ছে কি সিসিটি বিধান আছে, অবশ্যই কি করতে হবে, স্থাবর সম্পত্তির মোকদ্দমা হইলে এটা শনাক্ত করার জন্য আপনার কি করতে হবে? পর্যাপ্ত কি করতে হবে? তথ্য দিতে হবে। সেক্ষেত্রে আপনার সার্ভে, আপনার সেটেলমেন্ট, আপনার প্লট নাম্বার, অর্থাৎ দাগ নাম্বার, দিতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে চৌহদ্দি দিয়ে চিহ্নিত করতে হবে। এই কারণে তফসিল অবশ্যই লিখতে হবে। আমাদের এখানে যেটা সেটা কি, অনেক সময় আমাদের ঢাকাতে যেটা ব্রিটিশ শুরুতেই এই তফসিলের বর্ণনা দেয়, বিবরণটা দিয়ে দেয়, বুঝছেন কিনা? এই তফসিলের বিবরণটা শুরুতে দিয়ে দেয়, আবার শেষেও দেয়। এটা আপনি দুই জায়গায় দেওয়ার দরকার নেই, এটা শুধু শেষে দিলেই হবে। বুঝতে পারছেন কিনা? দুই জায়গায় দিলে আপনার হচ্ছে যা সমস্যা নাই, কিন্তু দুই জায়গায় দেওয়ার দরকার নেই, সময় নষ্ট হবে। আপনার এই যে এইটা ধরেন যদি আপনি যদি সিনিয়রের সাথে কাজ করেন, সিনিয়র আপনাকে এটা টাইপ করতে দিবে, যে যাও এটা টাইপ করে নিয়ে আসো, এটা টাইপ করে দিবে কাগজে, তাই না? টাইপ করে নিয়ে আসো। আপনার কম্পিউটার দোকান যা দাঁড়িয়ে আছে, সিরিয়াল আছে ওখানে আবার, মানে যারা টাইপ করে তাদের এখানে আবার সিরিয়াল আছে, দিয়ে গেলেন যে আপনি বিকাল আসেন, আপনার সিনিয়র বলছে যে 10টার ভিতরে এটা করে নিয়ে আসেন। এখন আপনি এই দোকান থেকে আরেক দোকানে ঘুরে 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 একটা দোকানে পাইলেন, তা সে অনেক ব্যস্ত, সে আপনার পরিচিত, বলে যে ঠিক আছে করেই দিস। সে যদি এটা দেখে বলছে দুইবার এটা লিখতে হবে কেন, কারণ কি তার সময় স্বল্পতা। আবার সে প্রত্যেক লাইনে লাইনে আপনাদের টাকা নিবে, প্রত্যেকটা লাইন গণে গণে টাকা নিবে, বুঝতে পারছেন কিনা? প্রত্যেকটা পেজ গণে গণে টাকা নিবে, বুঝতে পারছেন কিনা? তখন সে বলবে যে এটার জন্য তো একটা টাকা পাবো, সুতরাং লিখে দিই। তো এইটার আনসার অমিতটা সেই এবং দুই এক নম্বর। এই যে এটা বলতেছি যেটা, এই কথাটা আমাদের আছে, এই কথাটা আমাদের কি তফসিলে আছে, এই কারণে এটা না লিখলে চলবে, কিন্তু যদি লিখেন ভুল হবে না। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে এই যে প্রথমে এই কথাটা লিখতে হবে, উপরোক্ত বাদী পক্ষের বিনীত নিবেদন এই, কারণ এটা তো আপনার হচ্ছে কি আবেদন, সে ওয়ান কাইন্ড অফ কি পিটিশন। বুঝতে পারছেন কিনা? এটা আপনার একটা পিটিশন। এই পিটিশনে আপনি যদি নিবেদন না করেন তাহলে আপনাকে প্রতিকার দিব কোথা থেকে? এই নিবেদন করে আপনাকে শুরু করতে হবে, দেন হচ্ছে যে এখান থেকে আমরা চলে আসছি, এটা হচ্ছে মূল বডি। বুঝতে পারছেন কিনা? এই কথাটা আপনি না লিখলেও চলবে। আমরা এখান থেকে ধরেন এটাই 1 নম্বর দফা। আচ্ছা, এখানে যে মূল বডি বডি কি দেখেন, উক্ত সিএস, মানে এখানে যেহেতু এখানে লেখা হয়েছে এই জন্য এখানে উক্ত সিএস লেখা। যার যদি এখানে এটা লেখা না হইতো তাহলে লেখা হইতো যে অত্র মোকদ্দমার আর্জির নিম্ন তফসিল বর্ণিত। হ্যাঁ, ঢাকা জেলাধীন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এত নং জেলভুক্ত, হ্যাঁ, মৌজা এসে এত দাগ এত এই জমি বিশ্বা এত আনা অংশে। আচ্ছা, এইটা লিখতে হবে এখানে, এটা এখানে লিখতে হবে, এটা হচ্ছে যা হ্যাঁ এখানে এটা লিখতে হবে, বুঝছেন কিনা? আমরা ওই তফসিলটা অনেক মামলায় তফসিল থাকে, এটা তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম তফসিলটা, এই জন্য এখান থেকে লিখতে হবে, বুঝছেন কিনা? অর্থাৎ আপনাকে এই জমিটা লিখে এসে এখানে এসে যে কি সিএস যে মালিক ছিল তার কথাটা প্রথমে শুরু করতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের এই বাংলাদেশে আপনার যা মানে আপনার লিগেল ব্যাকগ্রাউন্ড আছে, এটার হচ্ছে যা একমাত্র জরিপ হচ্ছে যা সিএস জরিপ। বিটি অ্যাক্ট, বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের বিধান অনুযায়ী আপনার হচ্ছে যা সিএস জরিপ হয়েছে, ক্যাডাস্ট্রাল সার্ভে, এই উপমহাদেশে, স্পেশালি বাংলাদেশে, বুঝছেন কিনা? রামু, কক্সবাজারের রামু দিকে শুরু হয়েছে, দিনাজপুরে আর সেটা শেষ হয়েছে। এই জরিপটা প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছে, এই জন্য এটাকে বলে ডিএস। অনেক জায়গায় বলে ডিএস জরিপ, বুঝছেন কিনা? অনেক জায়গায় বলে সিএস জরিপ, যেহেতু এটা ক্যাডাস্ট্রাল জরিপ। ক্যাডাস্ট্রাল মানে কেস্তোয়া করে করে করে, মানে ভাগ ভাগ করে করে করছে, মৌজা 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 করে ভাগ করে করে করছে, জানেন? এটা করে সিএস জরিপ। তো আমাদের স্টার্টিং পয়েন্ট কোথায়, বেস কোথায়? বেস হচ্ছে সিএস থেকে। মালিকানার বেস কোথা থেকে শুরু হয়? সিএস থেকে। সিএস এর পূর্বে যাওয়া যাবে, সিএস এর পূর্বে যাওয়া যাবে না এমন কোনো নিয়ম নাই। সিএস জরিপ শুরু হয়েছে 1888 সালে কক্সবাজারের রামু থেকে, শেষ হয়েছে আপনার হচ্ছে যা 1946 বা 46, 44, 45 এরকম হবে, শেষ হয়েছে যা বা 40 এই সময় শেষ হয়েছে দিনাজপুরে এসে। বুঝতে পারছেন কিনা?
এখন যেটা আমাদের যে ইয়ে করতে হবে সেটা হচ্ছে যে মামলার একটা বেস থেকে শুরু করতে হবে। আজ যদি লেখা শুরু হয় সেটা একটা বেস থেকে শুরু করবেন। বেসটা কোথায়? সিএস। বিফোর সিএস কি আছে? সিএস এর পূর্বে যদি যদি আপনি যান তাহলে কি থাকবে বলেন তো? দলিল। কারণ কি? রেজিস্ট্রেশন এক কত? 1908। সিএস জরিপ আপনার চট্টগ্রাম অঞ্চলে, তখন তো কক্সবাজার চট্টগ্রামে ছিল। কক্সবাজার চট্টগ্রাম ডিভিশন জেলার অন্তর্ভুক্ত ছিল। কক্সবাজার জেলা, এই কক্সবাজার জেলাটা তখন, মানে সরি, চট্টগ্রাম জেলা অধীনে ছিল কক্সবাজার, মানে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত ছিল কক্সবাজার। তখন হচ্ছে যে আপনার চট্টগ্রাম জেলায় আপনার হচ্ছে সিএস জরিপ প্রকাশিত হয়েছে 1910 থেকে আপনার হচ্ছে 14-15 ভিতরে। বুঝতে পারছেন কিনা? তাহলে যদি 10 সালে যদি সিএস জরিপ যদি চূড়ান্ত ভাবে পাবলিশ হয়, তাহলে এর পূর্বে দলিল হইতে পারে না, কারণ রেজিস্ট্রেশন এক তো ছিল, ট্রান্সফার অফ প্রপার্টি ছিল না। আমরা দেখবো সবসময় আইন, মানে আপনি যখনই কোনো যুক্তিতে যাবেন, আর্গুমেন্টে যাবেন, মামলায় যখনই কথা বলবেন, তখন আইন অনুযায়ী কথা বলবেন। আমরা যখন বলছি যে আপনার সিএস জরিপ ভুল বলে আমাদের কাছে যখন আপনার আর্গুমেন্ট করে বিষয়ে, তখন আমি বলছি কেন বলে, স্যার সিএস জরিপের ভুল তো ভুলই স্যার, ভুল তো ভুলই, ভুল আবার কি কেন বলবো? আমি যে এটা তো আপনার কথা হইতে পারে না, আপনার কথা হবে আইনের কথা। ভুল কেন? কারণ স্যার এর পূর্বেও কি আছে? ট্রান্সফার অফ প্রপার্টি একটা আছে, রেজিস্ট্রেশন একটা আছে। তাহলে আমি ট্রান্সফার করতে পারি। 1877 সাল থেকে আমি ট্রান্সফার করতে পারি না। আমি 1908 সাল থেকে বা পূর্বেও কিন্তু রেজিস্ট্রেশন অ্যাক্ট ছিল আরো 4টা, মানে 3টা টোটাল, এটা কিন্তু 4র্থ রেজিস্ট্রেশন অ্যাক্ট। তো এর আগেও রেজিস্ট্রেশন অ্যাক্ট ছিল, তাহলে আমি দলিল রেজিস্ট্রি করতে পারি। এই কারণে সিএস পূর্বে আমরা অনেকগুলো দলিল পাই। সেই দলিলগুলোতে কি থাকে? দাগ খতিয়ান থাকে না, চৌহদ্দি থাকে। বুঝতে পারছেন কিনা? এই কারণে সিপিসি যখন 1908 সালে সিপিসি হয়, তখন এই কথাটা উল্লেখ করে দিচ্ছে, এই যে আপনার সেটা কি করতে হবে, সেটেলমেন্ট জরিপ ডাক নাম্বার অথবা চৌহদ্দি। বুঝতে পারছেন কিনা? যদি সিএস খতিয়ানের পরে হইতো তাহলে আর চৌহদ্দির কথা না লিখলে চলতো। কারণ সিএস খতিয়ান ছাড়া তো, মানে সেটেলমেন্ট জরিপ ছাড়া, খতিয়ান ছাড়া তো কোনো জমি নেই। এক্সেপশন আছে, এক্সেপশন ধরেন হচ্ছে রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রামের সেই জেলাগুলা। তো এই কারণে দুইটা বিষয় আছে। তাহলে আমি যদি সিএস এর পূর্বে যাই তাহলে কি পাবো? দলিল লাগবে। আপনি যখনই বলবেন সিএস ভুল, আর্গুমেন্ট করতে যাবেন বা মামলায় লিখবেন, তখন কি যাবেন? দলিল কোথায়? দলিল কিসের দলিল? রেজিস্ট্রেশন দলিল। রেজিস্ট্রি দলিল। দলিল কিসের দলিল? আপনার হচ্ছে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী 5 ধরনের আছে, 5 মুভস অফ দা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, 5 মুভস আছে, 5টা কপি আছে, 5টা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনি ট্রান্সফার করতে পারেন। তাহলে 5টা যে কোনো একটা পদ্ধতিতে করতে হবে। বুঝতে পারছেন কিনা? এইভাবে হচ্ছে যে আপনার আর্গুমেন্ট করতে হবে, একইভাবে আপনার আর্জিতে লিখতে হবে। যে যুক্তিটা করবেন এই যুক্তিটা আর্জিতে আসতে হবে। তাহলে আমাদের এখানে আপাতত বেস হচ্ছে কি সিএস। তাহলে সিএস থেকে শুরু করবো, বুঝছেন কিনা? তাহলে এখানে আমরা আসছি কি, এখানে আমরা এসএ থেকে শুরু করবো, সিএস থেকে শুরু করি। সিএস থেকে অনেক সময় মালিকানা মিলে না। এই যে এখানেও এসএ দিয়ে শুরু করলাম। এই যে আপনার হচ্ছে সিএস থেকে কেন শুরু করি নাই, কারণটা কি? কারণটা উনি বলছে, বুঝছেন কিনা? মানে সিএস থেকে শুরু করা না করার কারণ হচ্ছে এখানে একটা সমস্যা আছে, এখানে একটা ডিফেক্ট আছে, এখানে একটা ডিফেক্ট আছে। এই ডিফেক্টটা আমার বিপক্ষে যাচ্ছে, আমরা যে বাদী তার বিপক্ষে যাচ্ছে, এই জন্য উনি পিছনে যাচ্ছেন। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে যে আপনার হচ্ছে অ্যাডভোকেসি কৌশল। আপনাকে যখন কৌশলী বলবে তখন এই কৌশলী কেন বলবো, কৌশল। হ্যাঁ, আমি যে এই যে আপনি যখন আপনার কাছে ক্লায়েন্ট আসছে, আপনি দেখতেছেন সিএস মালিক আরেকজন, এস এ মালিক আরেকজন, সে মামলা চাচ্ছে, সে বলছে মামলা করে দে, আমার বাপের নামে আরএস খতিয়ান আছে, মামলা করে দে, আমার মামলা করতে হবে। এখন আপনি যদি শুরু করেন যে সিএসএ অমুক, শুনেন, আপনি যদি শুরু করেন সিএসএ অমুকের নামে শেষ অমুক, তার তো আপনার মালিকানা নাই, ডিফেক্ট নাই, তাহলে মামলা তো আপনার সামারি কি হয়ে যাবে? ওই যে ফার্স্ট হিয়ারিং এ মামলা খারিজ আছে না, নিষ্পত্তি, ফার্স্ট হিয়ারিং এ তো মামলা নিষ্পত্তি হয়ে যাবে। কথা বলছেন কিনা? অর্থাৎ আপনাকে যখন ক্লায়েন্ট আসবে, আমি তো ফার্স্টে বলছি যে অ্যাডভোকেটের মেইন প্রাইমারি ডিউটি হচ্ছে কি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। তবে অবশ্যই এটা লিগেল ওয়ে। আমাদের এখানে আপনি অবশ্যই নৈতিকতা, লিগেল ওয়ে, সততার ভিতর থেকেই করতে হবে। আপনি অনৈতিক ভাবে তাকে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন করলে হবে না। ক্লায়েন্ট এসে বলবে যে আমাকে জামিন যেভাবে করতে হবে, টাকা লাগলে টাকা নেন,
আপনি যদি বলেন যে ঠিক আছে 10 লাখ টাকা দেন, আমি দেখি জজ সাহেবের সাথে আলাপ করে সমাধান ম্যানেজ করতে পারি কিনা, এটা এটা ওকালতি পর্যায়ে করে না, এটা আবার হচ্ছে দালালি পর্যায়ে করে। বুঝতে পারছেন কিনা? তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন করতে হবে উইথ লিগ্যাল ওয়েতে। তাহলে আপনার ওই যে উনি যেটা বলছে যে আপনি দেখলেন কাগজপত্র দেখেন যে এসে পর্যন্ত তার মালিকানাই নেই, তাহলে আপনার আরএস থেকে শুরু করতে হবে। এটা কি স্যার আপনারা গ্রহণ করবেন স্যার? আমি যদি আরো যে শুরু করি, মামলাটা কি অবস্থায় যাবে স্যার? আচ্ছা, মামলা যখন আপনি দায়ের করবেন, আমরা গ্রহণ করবো কি করবো না সেটা হচ্ছে যে আমরা কি করলাম, শুরুতে যে পয়েন্ট গুলো বললাম এগুলো যদি থাকে আজই গ্রহণ করি, কি আজই আজই পরীক্ষা করে, আমি যদি যে শুরুতে যে পয়েন্ট গুলো বললাম এই পয়েন্ট গুলো যদি থাকে আজই ফাইনালি গ্রহণ করি, গৃহীত হবে। গৃহীত হওয়ার পরে আমরা যাবো 7-11-এ, 7-11-এ 7-10-এ যাবো, 7-10-এ যদি এটা রিটার্ন না হয় তাহলে 7-11-এ, 7-11-এ যদি এটা রিজেকশন না হয় তাহলে তো এটা অ্যাকসেপ্ট হবে। বুঝতে পারছেন কিনা? কিন্তু আপনার সিবিসি তে কোথাও বলে নাই, ওখানে দেখেন বলছে কি সেটেলমেন্ট দাগ লিখতে হবে, বলে নাই যে সিএস খতিয়ান লিখতে হবে, এস এ খতিয়ান লিখতে হবে। বুঝতে পারছেন কিনা? এই কারণে আপনার এটা সঠিক হবে। কিন্তু অপর পক্ষে যখন আইসা বলতো যে না, উনি শুরু করছে আরএস থেকে, আমি শুরু করি এস এ থেকে, তাহলে সে পিছনে গেল, পিছনে জায়গা সে দেখাইতে হবে যে কিভাবে আপনার সেই নিয়োগ টাইটেল ঠিক আছে, অথবা সে গেল আরএস সিএসএ। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ বেটার, যার আপনার হচ্ছে বেটার এভিডেন্স। সিভিল মামলার ক্ষেত্রে, ক্রিমিনাল মামলা সিভিল মামলার ক্ষেত্রে দুইটা ডিফারেন্স আছে। সিভিল মামলার ক্ষেত্রে 49-51, 49% আর হচ্ছে 51%, যার 51% অবস্থান ভালো থাকে সেই ডিগ্রি পায়। বুঝতে পারছেন কিনা? আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে 100-তে 100, 100-এ 100, 99 হইলেও খালাস। আপনি যদি 100% প্রমাণ না করতে পারেন, বিয়ন্ড অল রিজনেবল ডাউট, 100% প্রমাণ না করতে পারলে আসামি খালাস, সর্বোচ্চ সন্দেহাতীত, শুধু সকল সন্দেহের ঊর্ধ্বে, সকল সন্দেহের ঊর্ধ্বে। বুঝতে পারছেন কিনা? এবং আরো প্রিন্সিপাল আছে যে যদি 10 জন আসামির ভিতরে 9 জন আসামি যদি অপরাধী হওয়া সত্ত্বেও যদি তাকে খালাস দেয় কোনো সমস্যা নাই, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না। বুঝতে পারছেন কিনা? তো এখন আমরা আসি তাহলে সেটা কি সিভিল মামলার ক্ষেত্রে, তাহলে আপনার হচ্ছে ব্যালেন্স দেখতে হয় কার অনুকূলে আপনার হচ্ছে ভালো অবস্থা আছে। ব্যালেন্স যদি বাদীর অনুকূলে থাকে বাদী ডিগ্রি পাবে। এই কারণে আপনি যেখান থেকে শুরু করেন অপর পক্ষে এসে আপনাকে ওনার বেটার এভিডেন্স দিয়া আপনার উপরে যাওয়ার চেষ্টা করবে। আপনি যদি ধরেন ক্রিকেট খেলা দেখেন, তখন দেখেন না আপনার যে রেখা যেটা দেখায়, চিত্র রেখা, এটা দিয়ে যেটা উপরে যায় সেই তো আস্তে আস্তে জিতে যায়, তাই না? এটা হচ্ছে এইরকম, আপনার যখন ব্যালেন্স আপনার উপরে দিকে সে চলে যাচ্ছে, অর্থাৎ আপনি বেটার এভিডেন্স দিতে পারতেছেন, তখন আপনি উইন করতেছেন। আপনার যে সত্য নাই, আদালত এটা বলে না। আদালত বলে না যে বাদীর কোনো সত্য নাই, বলছে বাদী তার সত্য প্রমাণে ব্যর্থ হয়েছে। বুঝতে পারছেন কিনা? বাদী তার মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে। আদালত বলে না যে বাদীর মামলা, এক্সেপশনাল ক্ষেত্রে তো 80, যেটা 35-এর, আর ম্যাক্সিমাম মামলায় বলে দেয় যে আদালত বাদী তার মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে, বিবাদী তার মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে। বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা আসি এখানে, তাহলে শুরু করবো এখান থেকে। হ্যাঁ, দেন হচ্ছে যে এখানে আপনার হচ্ছে একটা চেইন অফ টাইটেল আসবে। আমরা এই যে এখানে পাইলাম হচ্ছে যা ধরেন হচ্ছে সৈয়দ আলী ব্যাপারী এবং হচ্ছে যা এই হেলাতুন নেসা। এখন এই যে সৈয়দ আলী ব্যাপারী থেকে হেলাতুন নেসা থেকে শুরু করে আমরা বাদী পর্যন্ত ধারাবাহিকভাবে সেল টেনে আসবে। প্রত্যেকটা মামলায় এখানেও লিখবেন, মানে খাতায়, পরীক্ষা খাতায় লিখবেন, পরীক্ষা খাতায় আপনার হচ্ছে যা আপনাকে এই আমরা আপনাদেরকে আমরা এটার পরে একটা হচ্ছে যা কি দিব, ফ্যাক্স দিব, যেটা আমরা অলরেডি আলামিন দিয়ে দিচ্ছি। ওই ফ্যাক্সটা আমার হচ্ছে যা ইংলিশে আছে, এটাকে বাংলা গুগলে কনভার্ট করে দিতে বলছি। ফ্যাক্সটাকে আপনার একটা আজকে জবাব লিখবেন। এটা হচ্ছে আপনাদের এখন পরীক্ষা, মানে এখন মানে হোমওয়ার্ক আর কি। আজই পরীক্ষা আপনার হোমওয়ার্ক, এটা দেখে দেখে লিখবেন। এটা আপনার হচ্ছে না দেখে লিখবেন, এটা দেখে দেখে লিখবেন। বুঝছেন কিনা? ফ্যাক্স দিয়ে দিব, ফ্যাক্সের আলোকে আপনার আইন কানুন যা আছে সব দেখে একটা আর্জি তৈরি করবেন, জবাব তৈরি করবেন। দেন নেক্সট ক্লাসে যখন আমি আসবো সারেক্ট পড়াইতে, তখন আমি দেখবো যে আপনার হচ্ছে যে সবাইগুলো হয়তো না দেখলেও দুই একটা দেখে বুঝবো যে আপনাদের আর্জি জবাব লেখাটা ঠিক আছে কিনা। যদি আপনি দেখে দেখে লিখতে পারেন, না দেখে লিখতে পারবেন। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তারপরে আমরা শুরু করলাম এখান থেকে আমরা হচ্ছে যে এবার চেইন অফ টাইটেল নিয়ে আসবো, তার ছেলে মেয়ে যা আছে। বুঝতে পারছেন কিনা? এভাবে এসে এরপরে হচ্ছে যা ধরেন এখানে এসে ট্রান্সফার ডিট থাকলে ট্রান্সফার ডিট এগুলো লিখবো, লিখে লিখে আপনার হচ্ছে এভাবে হচ্ছে যে আবার এখান থেকে হচ্ছে যে আপনার এই পর্যন্ত শেষ, মূল বডি শেষ। মানে
এই পর্যন্ত দেখেন, এখানে এই পর্যন্ত এসে আমরা দেখেন কি বলতেছে, উপরোক্ত ভাবে এই মোকদ্দমার 1 নম্বর বাদী খরিদ সূত্রে, ওই যে খরিদ এই দলিলগুলি কিনছে, খরিদ সূত্রে নালিশি আর্জির তফসিল বর্ণিত 52% ভূমিতে মালিক ও দখলদার হয়ে সরকারি সকল প্রকার খাজনা দিয়ে আদায় ক্রমে শান্তিপূর্ণ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে প্রকাশ্য সকল হিসেবে আপনার যে বক্তব্য আছে, এই কথাগুলা এতটুকু পর্যন্ত লেখলেই চলে, বুঝতে পারছেন কিনা? বাকি কথাগুলো এগুলো হচ্ছে ট্রেডিশন, বুঝতে পারছেন কিনা? লিখে আসতেছে এই জন্য লিখছি। আচ্ছা, এই কথাগুলো লিখে এই পর্যন্ত আসার পরে বাদীর মামলা ক্লিয়ার, বাদী কি চাচ্ছে মূল কথাগুলো এসে গেছে। এইটা হচ্ছে যে এবার হচ্ছে শুরু হচ্ছে কজ অফ অ্যাকশন। না, কজ অফ অ্যাকশন মামলা আপনার বলার পরে আসতে হবে কেন মামলা করবেন। আপনি আপনার আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন যে আমি এই সমস্যা, এই কারণে আমি আসলাম। এরপরে আপনার বক্তব্য দিন যে আমি এই পাই। এরপরে জিজ্ঞেস করবেন যে আপনি কেন মামলা করবেন, মামলা করার কারণ কি। এই কারণটা হচ্ছে যে 5 নম্বর দফা থেকে শুরু। এই যে দেখেন, এখান থেকে সে বুক দখল করে আসতেছে, করে আসার পরে তার নিযুক্ত আমুকদার, এই যে তারিখটা খুব ইম্পর্টেন্ট, 5/9/25 তারিখে সে কি করছে, এটা নামজারি জমাভাগ খতিয়ান সৃজন করে খাজনা পরিশোধের জন্য 4 নং বিবাদী স্থানীয় ইউনিয়ন পরিষদে এই তার কাছে গেল। যাওয়ার পরে সে কি বলছে, বাদীগণের নামে রেকর্ড না থাকার বিষয়টি উল্লেখ করে বাদীদের নামজারি বা জমা খারিজ সৃজন করতে, খাজনা গ্রহণ না করে বাদীর সত্য মৌখিকভাবে অস্বীকার করে। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। 56 DLR আপনার হচ্ছে অ্যাফিলিয়েট ডিভিশনের একটা সিদ্ধান্ত আসছে, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভোকেট সাহেবরা এই কথাটা লিখে না, ওনারা এই পর্যন্ত লিখে শেষ। এই যে খাজনা গ্রহণ না করলে, হ্যাঁ, না করায় আমি সংক্ষুব্ধ হয়েছি, আমি না করায় আমি মামলা করছি, এই পর্যন্ত আসে। কিন্তু 56 DLR এসে কি বলছে, ওখানে এসে বলছে যে আপনার হচ্ছে রং রেকর্ড অফ রাইট, ভুলভাবে অন্যের নামে খতিয়ান রেকর্ড হওয়া, এটা আপনার হচ্ছে ডিক্লারেশন অফ টাইটেলের জন্য আপনার মামলা দায়ের করার জন্য যথেষ্ট কারণ নয়। রং রেকর্ড অফ রাইট, ভুলভাবে আপনার নামে নামজারি খতিয়ান না হওয়ার কারণে যার নামে খতিয়ান রেকর্ড হয়েছে সে যখন ওই গ্রাউন্ডে অস্বীকার করে, আপনার সত্য অস্বীকার করে, হ্যাঁ, রিফিউজ, আপনার টাইটেলকে রিফিউজ করে, আপনার টাইটেলকে সে যদি অস্বীকার করে, তাহলেই আপনি সত্য ঘোষণা মামলা করতে পারেন। বুঝতে পারছেন কিনা? এই কারণে সত্য ঘোষণা মামলা করতে হলে আমরা যে প্রশ্ন দুটো দেখলাম না, যে খতিয়ান ভুল হয়েছে, এখানে 2টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন সলিউশনই এখন বলে দিচ্ছে। ওখানে একটা প্রশ্নে বলা হয়েছে যে আপনার প্রশ্নটাতে আবার যাই, তাহলে সুবিধা হবে। এইটা দেখেন, হ্যাঁ, এখানে হচ্ছে যে এই ভুল রেকর্ডের সুযোগে, আচ্ছা, এই যেটা হচ্ছে ভুল রেকর্ডের সুযোগে, ঠিক আছে। তার ভুল, আপনার হচ্ছে এই ভুল রেকর্ডের সুযোগে সে কি করছে, জলিল সাহেব বল আপনার হচ্ছে বলপূর্বক রফিক সাহেবের জমিটা দখল করে নিচ্ছে এবং সেখানে বাড়িঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছে। সংশ্লিষ্ট আইনে সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক প্রতিকারের প্রতিকার প্রার্থনা করে রফিকের জন্য একটি কি করেন, আর্জি মুসাফিদা করেন। এখানে কি করতে হবে, এখানে আপনি খতিয়ান সংশোধন ভুল এইটুকু বলতে শেষ হবে, আপনাকে ওই যেটা বলছি সেখানে আসতে হবে। ডিক্লারেশন অফ টাইটেল, বুঝছেন কিনা আপনাকে? এটা এটা আচ্ছা, ওই যে এইটাতে আছে, এইটাতে PDF তো, হ্যাঁ, আচ্ছা। তাহলে এইখানে এসে যে কোশ্চেনটা আছে না এইটা, হ্যাঁ, ওইটা বুঝে গেলাম।
আচ্ছা এখানে দেখেন, তাহলে আমরা বলতেছি কি, তাহলে সে আমার সত্য অস্বীকার করতে হবে। আচ্ছা ওখানে বলছে যে তার জমি ভুল রেকর্ডের কারণে তার জমি দখল করছে করে বাড়ি করে ফেলছে, তাহলে মামলাটা কি, প্রবলেমটা, সলিউশনটা কি হবে, আইনগত বিধানটা কি হবে? আইনগত বিধান হবে কি, সেকশন 8, সত্য সাব্যস্ত দখল হতো না। যদি আপনার শুধু কি করতো, আপনার তার সত্য অস্বীকার করতো না, যদি কি করে দিত, সে দখল করে ফেলতো, তাহলে তো নাই। আর যেহেতু তার কি করছে, তার রেকর্ড ভুল রেকর্ডের কারণে তার জমি দখল নিয়ে বাড়ি করে ফেলছে, তার মানে তার সত্যকে অস্বীকার করছে। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এখানে এখানে এসে এই জায়গাতে এসে আপনাকে কি করতে হবে, এই তারিখ ঠিক আছে, এখানে এসে বলতে হবে যে কি নাম সারিয়াল লাগবে না, বুঝছেন কিনা। এখানে যেহেতু সরকার বিবাদী, এ কারণে আমরা এখানে সরকারের কাছে আসছি, বুঝছেন কিনা। তখন এখানে এসে বলতে হবে যে কি নালিশি সম্পত্তিতে বাদীগণের নামে, হ্যাঁ, এই যে বকদখল থাকা অবস্থায় বিগত এত তারিখে আপনার হচ্ছে নালিশি সম্পত্তি, আপনার হচ্ছে দখল, নালিশি সম্পত্তির দখল মানে আমাদের নামে বাদীগণের নামে নামজারি দরকার নেই, এখানে নালিশি সম্পত্তির দখল বিবাদীকে ছেড়ে দেওয়ার জন্য আপনার হচ্ছে কি করি, তাকে জিজ্ঞাসা তাগাদা দিই, তলব করি, বা তার কাছে আমার দখল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি, তার কাছে আমার দখল ফেরত দেওয়ার জন্য বলি। তখন সে বলে যে এই জমিতে তোমার কোনো সত্ত্বও নাই, দখলও নাই, কারণ এই জমি আমার নামে রেকর্ড আছে। দিস ইজ দ্য কজ অফ অ্যাকশন, বুঝতে পারছেন কিনা। তাহলে সত্য সাব্যস্ত দখলের মোকদ্দমা। একইভাবে নিষেধাজ্ঞার মামলা যদি হয়, এখানে এসে নিষেধাজ্ঞা দেখেন, এই জায়গাটা নিষেধাজ্ঞা ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে এই তারিখটা, যে তারিখটা লিখবেন, তারিখের পরে এই জায়গায় এই কথাটা এসে কি ইম্পর্টেন্ট, এই জায়গাটা থেকে আপনার পর্যবেক্ষণ রাইজ করবে। আর পর্যবেক্ষণ যদি ঠিক মতো না আসে, আজই ত্রুটিপূর্ণ থেকে যাবে। আচ্ছা স্থায়ী নিষেধাজ্ঞার মামলা যদি হয়, তাহলে আপনি বলেন যে নালিশি জমিতে, হ্যাঁ, এই এত তারিখে আমার নালিশি জমিতে বিবাদী পক্ষ এসে আমাকে বেদখল করার হুমকি দেয়, জি আমার জমি থেকে আমাকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেয়, বুঝছেন কিনা। জি তাহলে উচ্ছেদ করার হুমকি দিয়েছে, হুমকি দিলে কি করতে হবে, স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করতে হবে। একইভাবে এই জায়গাতে এসে আপনি বলেন যে আপনার হচ্ছে কি নালিশি জমিতে আমি ভোগ দখল থাকা অবস্থায় বিবাদী আমাকে আপনার হচ্ছে পূর্বের যেই বায়না চুক্তি মোতাবেক দলিল রেজিস্ট্রি করে দিতে অস্বীকার করে, বুঝতে পারছেন কিনা। তাহলে অস্বীকার করা থেকে আপনার পর্যবেক্ষণ এরাইজ করতেছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে হবে, বুঝছেন কিনা। চুক্তি আপনার হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে আপনার গান গাওয়ার একটা চুক্তি দিলাম না, সেখানেও একই জিনিস আসবে। অত তারিখে আপনার এত তারিখে আপনার হচ্ছে স্কুল বলতেছে কি, ওই ভদ্র মহিলাকে বলছে আপনি গান গাইতে হবে, সে বলছে আমি গান 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 গাবো না, আমি গান গাইতে, সে অস্বীকার করে। এই জায়গাটা হচ্ছে কজ অফ অ্যাকশন, এটা অবশ্যই লিখতে হবে, বুঝছেন কিনা। জি তাহলে এখানে আমরা এই কজ অফ অ্যাকশন থাকতে হবে, দেন হচ্ছে যে কি, এটাকে কজ অফ অ্যাকশন হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা আসি এমত অবস্থায়, এই যে ওখানে তো কজ অফ অ্যাকশন লিখলাম, এমত অবস্থায় আপনার হচ্ছে এই ওখানে তো কজ অফ অ্যাকশন ডিসক্লোজ করে দিলাম, এখানে এসে আবার হচ্ছে যে কি আপনার এটা ফিনিশিং দিতেছি। এমত অবস্থায় বাদী নিযুক্ত আমুক্তার ওই যে আপনার অস্বীকার করার অস্বীকৃতির কারণে আপনার যে প্রথম যে অস্বীকারটা করছে, সেটা হচ্ছে যে কি আপনার ওরাল অস্বীকার করছে। আপনার আইনে বলছে কি, আপনি শুধু এটা হচ্ছে আপনার হচ্ছে ডেট অফ নলেজ, আপনার হচ্ছে জ্ঞান, যেই জ্ঞাত হওয়ার তারিখ থেকে, জি তামা দিয়ে নিয়ে দেখবেন যেদিন জ্ঞাত হয়েছে বা যেদিন অস্বীকৃত হয়েছে সে তারিখ থেকে। তাহলে আপনি জ্ঞাত হওয়ার তারিখ থেকে আপনার সেটা যে মৌখিক যেটা ওরালি বলছে, এটা বলছে যে এই যে ডেটটা বা এই যে আপনার নলেজ অফ, আপনার নলেজ, এই নলেজ শব্দটাকে বলছে, এটা শুধু নলেজ বললেই হবে না, ডেফিনেটলি হইতে হবে, স্পেসিফিক হইতে হবে। স্পেসিফিক মানে ডকুমেন্টারি হইতে হবে, বুঝছেন কিনা। তাহলে এখানে আপনার এসে আমরা ওইটা বলতেছি যে পরবর্তীতে সে কি করছে, উপায়ন্ত না পেয়ে রেকর্ড রুমে গেছে, রেকর্ড রুমে যাই আপনার এই খতিয়ানের কপি উত্তোলন করছে, বুঝছেন কিনা। উত্তোলন করে সে বিস্তারিত দেখছে, দেখছে যে ভুলভাবে কার নাম হয়েছে, সরকারের নাম হয়ে গেছে, জেলা প্রশাসকের নাম হয়ে গেছে, ওই যে প্রবলেমটা দেখলাম সেখানে, তাহলে ওই যে বিবাদীর নাম হয়েছে, বুঝতে পারছেন কিনা। তারপরে দেখার পরে এরপরে জরিপ কর্মকর্তা ইচ্ছাকৃত ভাবে এই বিস্তারিত কেন, এই যে সংশ্লিষ্ট জরিপ কর্মকর্তা ইচ্ছাকৃত ভাবে, এগুলো হয়তো আপনি পরীক্ষা না লিখতে সমস্যা নাই, কিন্তু মূল আর্জিতে লিখতে হবে, বুঝছেন কিনা। জি পরীক্ষা হয়তো এত বিস্তারিত না লিখলেও সমস্যা নাই, তখন এই কথাগুলো লিখে তারপরে সেটা কি, এই যে আপনার বহাল না রাখতে ভবিষ্যতে বাদী সত্যের উপর, সত্য দখলের উপর একটা কি হবে, এই কথাটা লিখতে হবে যে তার মেগাবরণ হবে, অর্থাৎ ক্রাউডেড হবে, তার সত্য কোশ্চেনেবল হয়ে যাবে, ত্রুটিযুক্ত হবে। যেই ধরনের শব্দ লেখেন, ইংলিশে শব্দ হচ্ছে ক্রাউডেড হওয়া, মানে সত্যটা কি হয়, ক্রাউডেড হওয়া মানে ত্রুটিযুক্ত হওয়া, বুঝতে পারছেন কিনা।
যে কোনো ভাবে আপনার শর্তরূপে কি আসতেছে, একটা ত্রুটি চলে আসতেছে, একটা আপনার সাথে একটা এই অবস্ট্রাকশন চলে আসতেছে, প্রতিবন্ধকতা চলে আসছে। এই প্রতিবন্ধকতা দূর করার জন্যই আপনি মামলা দায়ের করা, বুঝছেন কিনা? বুঝতে পারছেন? এরপরে আবার নতুন আমরা আলাদা করে একটা ফেরা দিয়ে দিই, যেটা হচ্ছে কি মামলা নালিশের কারণ। প্রথমত মানে ওখানে তো আমি ডিটেলস বলেই দিলাম, তারপরে এখানে হাইলাইট করে দিয়ে দেওয়া হয়, কারণ আপনার এসে দেখবেন যে এই যে আপনার আরজি রিজেকশন অফ ক্লেম, সেখানে বলছে যে আরজি খারিজের জন্য আপনার যেখানে নো কজ অফ অ্যাকশন, যেখানে আর কোনো কজ অফ অ্যাকশন নাই, তখন আরজি খারিজ করা যাবে। তখন ওখানে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে যে শুধু এই যে দফা, যেটা 7 নম্বর দফা, এটা দেখলেই হবে না। এখানে যদি আপনার মামলা দায়েরের কারণ লেখা না থাকে, এই কারণে আরজি খারিজ করা যাবে না। হোল আরজি অর্থাৎ টোটাল প্লেন 4-এ দেখতে হবে যে আরজি আপনার হচ্ছে কি কজ অফ অ্যাকশন আছে কিনা, মামলা দায়েরের কারণ আছে কিনা। তাহলে ধরেন এসব ভুলক্রমে আমি এই জায়গায় লিখি নাই, তাহলে এখানে তো আমার ফলতে পাবে এটা, তাই না? বুঝতে পারছেন কিনা? এই কারণে এটাকে 2বার লেখা, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখানে এসে এই কথাগুলো আবার লিখছি, লিখে আপনার সেটা কি পরীক্ষা হলে কি 2বারই লেখা লাগবে? পরীক্ষা হলে এভাবে সুন্দরভাবে লিখতে পারেন, না লিখতে পারলেও এই জায়গাটা লিখতে হবে, এই 7 নম্বর দফাটা, বুঝছেন কিনা? যদি পরীক্ষা হলে আপনি যদি লিখেন, তাহলে সেটা ধরেন এই পর্যন্ত এসে, এই যে পর্যন্ত আসলেন, এই পর্যন্ত এসে এই 2টা কলাম আপনার সেটা মার্কস করে একটা বানিয়ে ফেলতে হবে, বুঝছেন কিনা? এই কথাগুলো থাকতে হবে, বুঝছেন কিনা? বুঝতে পারছেন কিনা? 5 মার্কের জন্য এত লেখা অনেক কঠিন হয়ে না, যাবে। 5 নাম্বার যদি আরজি দেয় তাহলে 5 নাম্বার দিবেন। যদি আরজিতে আপনি যে উপরে দেখেন যে পিটিশন যেগুলো দিচ্ছে সেগুলো 5 নাম্বার, যদি আরজিতে অবশ্যই 10 নাম্বার দিবে, অথবা 15 নাম্বারও দিয়ে দিতে পারে, বুঝতে পারছেন কিনা? কিন্তু আরজি যদি আপনার হচ্ছে যে পিটিশন দেয় তাহলে 5 নাম্বার দিবে, কারণ এই তো বড় আরজি আপনি 5 নাম্বারে লিখে দিবেন নাকি? তারপরে আপনাকে শর্ট করবেন কিভাবে সেটা দেখেছি। তাহলে এইটা গেল, দেন হচ্ছে যে আপনার এইটা তো বললাম কজ অফ অ্যাকশন, দেন হচ্ছে যে এই যে দেখেন আমরা বলছি না কেন এই আদালতে মামলা দায়ের করছেন, এখতিয়ার কি, কোর্ট ফি, কোর্ট ফি লিখতে হবে, বুঝছেন কিনা? 4 লক্ষ টাকার কায়দা বললো, এটা কি স্যার সিনিয়র সহকারী জজ না এটা তো শুনেন, এটা তো অ্যামেন্ডমেন্টের আগে এই জন্য 4 লক্ষ টাকা ছিল, এখন কইছে যে আপনার সিভিল জজ 15 লক্ষ টাকা, বুঝছেন কিনা? আর সিনিয়র সিভিল জজ 25 লক্ষ টাকা, বুঝতে পারছেন কিনা? আর এই যে যখন হচ্ছে যে আপনার যেই যেই মামলাগুলোতে কোর্ট ফি ফিক্সড, সেই মামলাগুলোতে আপনার হচ্ছে এই যে লিখছি না বাজার মূল্যায়নের মূল্যায়ন, হ্যাঁ, বাজার মূল্য অনুযায়ী, তখন বাজার মূল্য অনুযায়ী লিখে দিবেন, বুঝছেন কিনা? আর যেটাতে কোর্ট ফি আছে, অ্যাডভুলাম কোর্ট ফি আছে, সেখানে শুধু এটা লিখলে হবে না, সেখানে ওই লিস্ট একটা দিতে হবে, বুঝছেন কিনা? কোর্ট ফি কিভাবে আপনার সুদ ভ্যালু কিভাবে নির্ধারণ করছেন, ডিটেলস দিতে হবে, বুঝতে পারছেন কিনা? কিন্তু পরীক্ষার জন্য এত বিস্তারিত দরকার নেই, পরীক্ষার জন্য ওই এটা লিখে দিলে হবে বাজার মূল্য অনুযায়ী। কাল্পনিক কিন্তু দিবেন, পরীক্ষার জন্য কাল্পনিক দিবেন, শুধু বাস্তবে আর্জি লেখার সময় আপনার হচ্ছে কি দিবেন, কাল্পনিক দিবেন। তবে ও খেয়াল রাখবেন কি আদালতের সাথে কোর্ট ফির আপনার হচ্ছে মূল্যমান দুটো যাতে মিল থাকে। আচ্ছা, তারপরে কোর্ট ফি যদি আপনার হচ্ছে অ্যাডভুলাম কোর্ট ফি হয়, তাহলে এখানে একটা আনুমানিক একটা কোর্ট ফি লিখে দিবেন। যদি এখানে 4 লক্ষ টাকা লেখেন, তাহলে 1% কত আসে? 4,500 টাকা, 4,500 লিখে দিবেন, বা 4,500 কিছু প্লাস লিখে দিবেন, বুঝতে পারছেন কিনা? যা একটা মন চায় লিখে দিবেন। কিন্তু যদি এই শুধু ডিক্লারেশন আসে, প্রত্যেকটা ডিক্লারেশন হচ্ছে 300 টাকা, এখানে ডিক্লারেশন চাওয়া হয়েছে 2টা, এই কারণে প্রতিকার এই যেখানে ডিক্লারেশন 2টা চাওয়া হয়েছে প্রার্থনা, এখানে প্রার্থনা যতটা চাবেন, এখানে প্রতিকার যতগুলো চাবেন, প্রতিকার আলোকে এখানে কোর্ট ফি হবে। যদি আপনি রেকটিফিকেশন অফ ডিড চান, আবার হচ্ছে কি চাইলেন, রিকভারি অফ খাস পজিশন চান, তাহলে কোর্ট ফি 2 রকম না? একটা হচ্ছে যে আপনার দলিলের কোর্ট ফি, আর একটা হচ্ছে জমি কোর্ট ফি, সেই হিসাবে কোর্ট ফি বসাবেন এখানে, বুঝতে পারছেন কিনা? তখন এখানে বলে দিবেন যে কি 2টি ঘোষণার জন্য বলছে না, তখন বলে 2টি প্রতিকারের জন্য অর্থাৎ দলিল সংশোধনের জন্য কোর্ট ফি এত টাকা, আর হচ্ছে যে কি আপনার সত্য সাব্যস্ত দখল উদ্ধারের জন্য কোর্ট ফি এত টাকা, বুঝতে পারছেন কিনা? এবার হচ্ছে এখানে প্রতিকার, এই প্রতিকারটাতে লিখতে হবে কি ডিক্লারেশন অফ টাইটেলের জন্য এভাবে প্রতিকার লিখতে হবে, আপনি কতটুকু জমি ঘোষণা চাচ্ছেন, হ্যাঁ, সেভাবে একটা প্রতিকার লিখবেন। তারপর হচ্ছে যে আপনার এই যে আরএস খতিয়ানটা ভুল, এটা আপনার না চাইলেও হয়, কিন্তু এটা না চাইলে আবার ওই যে দেখাইলাম না আপনার রেসিলেন্ট, তারা দিচ্ছে না, এই কারণে এটা চাইতে বাধ্য হচ্ছে। 56 ডিএলআর এ অ্যাফিলিয়েট ডিভিশন বলে দিচ্ছে এটা চাওয়ার দরকার নেই, তারপরে আমাদের এটা বাস্তবায়ন করতেছে।
তারপরে এগুলো আপনাকে প্রত্যেক মামলায় এটা রেখে দিবেন। বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমা সকল ব্যয়াদি যা আছে ব্যয় সবগুলা ডিগ্রি দেওয়ার জন্য। আপনার ব্যয় যদি আপনি যদি ডিগ্রি না চান তাহলে বিবাদী আবার আপনার জবাবে দেখবে যে সেও চাবে, তাহলে আপনার বিরুদ্ধে ডিগ্রি পেয়েছেন আপনি, খরচা দিতে হবে আপনাকে, বুঝছেন কিনা? সাধারণত যে ডিগ্রি পায় তাকে কি করতে হয়, সেই খরচা পায়, অপরপক্ষ খরচা দেয়। তারপরে হচ্ছে যে এটা লিখে দিবেন, কারণ যদি আপনার আর্জিতে যে বক্তব্য আছে এই অনুযায়ী যদি দেখা গেছে যে সত্য ঘোষণা দেওয়া যাচ্ছে না, কিন্তু আপনাকে অন্য একটা প্রতিকার দেওয়া যাচ্ছে, আইন ইকুইটি অনুযায়ী অন্য একটা প্রতিকার পাইতে পারেন, তাহলে আপনি যদি প্রতিকার না চান প্রতিকার দিবে। এই কারণে এটা সব আর্জিতে এটা লেখা থাকে, বুঝছেন কিনা? দেন তফসিল দিবেন। এই তফসিল দেওয়ার পরে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার জন্য। এবং ওই ঘোষণা ওই লেখাটা লিখলে কি মানে পরিষ্কার করে কোনো দাবি যদি আমরা উল্লেখ করতে না পারি তাহলে কি ওটা কভার করবে? হ্যাঁ, আদালত আপনার ওই যে আদালত আইন অনুযায়ী যদি দেখে যে ধরেন আপনি সেটা ঘোষণা চাইছেন, ঠিক আছে, ডিক্লারেশন অফ টাইটেল চাইছেন, এখন ডিক্লারেশন অফ টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ যেই সেম নেচারের যে প্রতিকার আছে সেটা দিতে পারবে, কিন্তু নেচার এন্ড ক্যারেক্টার যদি চেঞ্জ হয়ে যায় সেই প্রতিকার দিতে পারবে না, বুঝতে পারছেন কিনা? ধরেন এসে রেক্টিফিকেশন অফ ডিড দিতে পারবে, দিতে পারবে না, কিন্তু ডিক্লারেশন অফ টাইটেলের সাথে ধরেন আপনি চাইছেন ডিক্লারেশন অফ টাইটেল, কিন্তু আদালত দেখলো যে সত্য ঘোষণা দেওয়া যাচ্ছে না, কিন্তু খতিয়ান সংশোধন তো দেওয়া যায়, কিন্তু খতিয়ান সংশোধন চান নাই, খতিয়ান সংশোধন ঘোষণা করে দিতে পারে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপরে এই তফসিলটা লিখবেন। তফসিলটা পরীক্ষার সময় একটা হচ্ছে আনুমানিক তফসিল লিখবেন, তফসিল যেটাই লিখেন জেলা, থানা, সাব রেজিস্ট্রার অফিস লিখতে হবে না, জেলা, থানা, এইটা লিখতে হবে না। এই জেল নাম্বার, একটা জেল নাম্বার দিবেন, এই জেল নাম্বারটা SARS যে কোনো একটা বসিয়ে দিবেন। মানে যে পয়েন্ট গুলো আপনার লিখতে হবে এটা একটু মনে রাখেন। জেলা, থানা, জেলা, থানা, জেল নাম্বার, জুরিডিকশন লিস্ট নাম্বার, তারপরে হচ্ছে মৌজা, তারপরে হচ্ছে যে আপনার SARS যে খতিয়ানি আপনি দেন, যেহেতু আপনার পরীক্ষা শুধু RS খতিয়ান দিয়ে লিখবেন, বুঝতে পারছেন কিনা? আর শুধু পরীক্ষা যেহেতু RS খতিয়ান দিয়ে লিখবেন, যত বেশি খতিয়ান লিখবেন তাহলে ডিটেলস আসতে হবে বেশি। আমরা শুরু থেকে এসএ থেকে আসছি না, তাহলে আপনার ডিটেলস বেশি আসতে হবে, বুঝতে পারছেন কিনা? আজ পরীক্ষাতে আপনি RS থেকে লিখবেন, RS এ মালিক ছিল অমুক, সে মারা গেলে তার ওয়ারিশ অমুক অমুক, তারপরে হচ্ছে যা এই, বুঝছেন? তারপর আমি কিনছি বা যেভাবে হচ্ছে, বুঝতে পারছেন কিনা? জেলা, থানা, জেল, আর যদি খতিয়ান সংশোধনের মামলা আসে তাহলে কিন্তু পিছনের খতিয়ান যাইতে হবে, তাহলে এসএ থেকে যাইতে হবে। খতিয়ান সংশোধনের মামলা আসলে তাহলে তো আপনার RS খতিয়ানের ফরজ আর নাই। আবার যদি ঢাকা শহরের হয় লেখেন তাহলে আপনার RS থেকে শুরু করলে সিটি ভুল, CS থেকে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই, বুঝছেন কিনা? আপনি যদি CS থেকে যান নাম্বার একটু বেশি পাবেন, কারণ যিনি খাতা দেখবে উনি যখন দেখবে যে না সে তো পারফেক্ট একটা আর্জি লিখছে, সেটা নাম্বার একটু বেশি দিচ্ছে। স্যার বর্তমান প্রেক্ষাপটে কি স্যার আদেশ রেকর্ডের মধ্যে কি জমি জমা কেনাবেচা করা যায় স্যার? শুধু আদেশ রেকর্ড। আচ্ছা, জমি জমা কেনা বেচা এটা আরেকটা ফাঁক। জমি জমা বিভিন্ন ভাবে কেনা বেচা করা যায়। জমি জমা কেনা বেচার জন্য শুনেন, জমি জমা কেনা বেচা করার জন্য আইনগত যে আপনার প্রভিশন আছে, সেকশন 53 মনে হয় নাকি, আপনাকে সর্বশেষ জরিপে আপনার নাম থাকতে হবে, সর্বশেষ স্যার। সর্বশেষ জরিপ। এখন যদি RS এখানে সর্বশেষ হয় তাহলে সর্বশেষ RS নাম থাকতে হবে, সিটি যদি সর্বশেষ হয় সিটি নাম থাকতে হবে। এখন আপনার বাবার নাম আছে RS এ, আপনার নাম নাই, তাহলে কি করতে হবে? নাম জারি করতে হবে, বুঝতে পারছেন কিনা? তাহলে বিক্রি করার জন্য সর্বশেষ যে খতিয়ান নাম জারি বলেন, সিটি বলেন, RS বলেন, সেখানে আপনার নাম থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন, তাহলে এটা লিখবেন। দেন হচ্ছে যে জমির পরিমাণ লিখবেন। দেন হচ্ছে যে আপনার জমির যদি এই জমি যদি দেখেন এই দাগে জমি হিসেবে কত 48, 48-এর যদি পুরোটা জমি চান তাহলে 34 দিতে হবে না। দাগের সম্পূর্ণ জমি যদি আপনি দাবি করেন তাহলে 34 দিতে হবে না, কিন্তু যদি দাগের আংশিক জমি দাবি করেন, ধরেন এইটা একটা জমি দাগ, হ্যাঁ, ধরেন আমার এটা হচ্ছে যে একটা দাগের জমি, এখানে যদি আপনি দাবি করেন যে আপনি 5%, এটা পুরোটা হচ্ছে তো 10% জমি, আপনি যদি 5 দাবি করেন তাহলে প্রশ্ন আসবে না, দ্বিতীয় প্রশ্ন যে আপনি কোন পাশে দাবি করেন, এই পাশে না এই পাশে না এই পাশে, আসবে না? তখন আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে যে কোন পাশে আপনি এই পাশে দাবি করেন বা এই পাশে, বুঝতে পারছেন? অর্থাৎ চৌহদ্দি মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চারপাশে কে আছে, ঠিক আছে? তাহলে মনে রাখবেন যদি পুরো জমি লেখা থাকে মানে আপনি লিখে দেন তাহলে চৌহদ্দি লাগবে না, আর যদি আংশিক জমি লেখেন অবশ্যই চৌহদ্দি দিতে হবে, ঠিক আছে? এরপরে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে একেবারেই আবশ্যকীয় পাঠ, এটা অবশ্যই লিখতে হবে, এই কথাটা মুখস্থ রাখতে হবে। সত্যপাঠ
বুঝতে পারছেন? উনি যা লিখছে সবকিছু কি তার জ্ঞাত মতে সত্য, বুঝতে পারছেন? দেন তারপর আপনার স্বাক্ষর দিতে হবে। আপনি যদি নিজে বাদী থাকে তো সে স্বাক্ষর দিবে, আমুক করে স্বাক্ষর দিবে। এই গেল আপনার আর্জি রয়েছে যা, এটা তো হচ্ছে যা প্লেন কপি আর্জির এখানে বা এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় বাদী স্বাক্ষর করতে হবে, বাদীর অ্যাডভোকেট স্বাক্ষর করবে, ঠিক আছে, খাতায়ও স্বাক্ষর করে দিবেন। অ্যাডভোকেট সাহেবের আইনজীবী লিখে একটা স্বাক্ষর বসিয়ে দিবেন, এই পাশে বাদী, যে এটা বাদীর নাম লিখছেন বাদীর নামটা লিখে দিবেন, মানে অ্যাকুরেট আর্জি হবে আর কি। না লিখলে সমস্যা নাই, নাম্বার বেশি দিবে কম দিবে আর কি, খুশি হবে। এটার এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কারো? আর্জির বিষয় এই পাশে বাড়ির নাম লিখে তার নিচে স্বাক্ষর। এখানে এখানে এই যে উপরে উপরে এই যে একেবারে হেডলাইন ইয়াতে আপনার টপ সাইডে বাম পাশে, এটা যদি কি হয় বাম, এই যে দেখেন এই যে আর্জি, তাহলে এটা কি ডান পাশ না? ডান পাশে সাধারণত বাদীর নাম বাদী স্বাক্ষর গুলো দেওয়া হয়, এখান থেকে শুরু করে এইভাবে দেওয়া হয়। কারণ এখান থেকে শুরু করে আপনি যদি অ্যাডভোকেট সাহেবের কাছে চলে যান তাহলে তো দুজনে মার্জ হয়ে যাবে, কে অ্যাডভোকেট কে বাদী বুঝে যাবে। এ কারণে এখানে থেকে শুরু করা হয়, কারণ অ্যাডভোকেট সাহেবের জন্য একটু স্পেস রাখা হয়, এরপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসা হয়। যদি না হয় দ্বিতীয় লাইনে আবার এভাবে শুরু করে, বুঝছেন কিনা? আর এই কর্নারে অবশ্যই অ্যাডভোকেট সাহেবের স্বাক্ষর থাকে, সিল থাকে, বুঝতে পারছেন কিনা? যাতে ওই অ্যাডভোকেট সাহেবকে আইডেন্টিফাই করা যায়, এবং ওই অ্যাডভোকেট সাহেবের সিলের সাথে ওনার একটা পরিচিতি নাম্বার থাকে, সেই নাম্বারটাও দিয়ে দেওয়া হয় যদি থাকে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার নাকি? তাহলে আমরা এটার দিকে চলে আসলাম। সত্য কথার মধ্যে আর্জি শেষ। আর্জি শেষ। আর্জির সাথে এফিডেভিট দিতে হবে না, এই যে সত্যবাদী দিতে হয় এফিডেভিট। এফিডেভিট কিছু কিছু দরখাস্তের সাথে এফিডেভিট দিতে হয়, যেমন অর্ডার 9 অর্ডার 9/13 অর্ডার আপনার সেটা আপনার ইয়েতে নিষেধাজ্ঞা দরখাস্তে। এটা সত্যপাঠ সবগুলো আর্জিতে দিতে হবে। হলফনামা দিতে হবে যেখানে হলফনামা দরকার, যেখানে হলফনামা নিয়ে এফিডেভিট, যে পিটিশন গুলো উইথ এফিডেভিট লেখা আছে সেটাতে এফিডেভিট দিতে হবে, এটা বলা আছে কিন্তু আইনি। আচ্ছা, এবার আমরা জবাবে যাই, বুঝতে পারছেন কিনা আমাদের? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দেই তাহলে। তাহলে আপনাদের এসে আমরা একটা ইয়ে দিচ্ছি, আচ্ছা একটা ফ্যাক্স দিছি, বুঝছেন, একটা ফ্যাক্স দিছি আমাদের আলাম সাহেবের কাছে, সেইটা আপনাদেরকে দিয়ে দিন। এটা একটু কনভার্ট করে দিয়ে দেন, আর ইংলিশে যদি আপনারা বুঝেন তাহলে ইংলিশে দিয়ে দিতে পারেন। ইংলিশ লিখে তো লিখতে পারবেন বাংলা, মানে ফ্যাক্সটা ইংলিশে থাকলে এটা থেকে বাংলায় লিখতে পারবেন, বাংলা করে দিয়ে একটু ট্রান্সলেট করে দিয়ে ওই ফ্যাক্সের আলোকে আপনারা নিজেরা দেখে এই যে এটা দেখেই হোক যেভাবে হোক আপনারা একটা আর্জি ড্রাফট করবেন, বুঝছেন কিনা? আর রিটেন স্টেটমেন্ট যেটা লিখিত জবাব যেটা, সেটা আমরা হচ্ছে কি আগামী তারিখে রিটেন স্টেটমেন্ট যদি পড়াই তখন আপনারা সেই রিটেন স্টেটমেন্টের সেটা লিখবেন, অথবা যে পারেন রিটেন স্টেটমেন্টে লিখে নিয়েছেন, মানে ভুল হোক সমস্যা নাই। এখন যদি ভুল হয় কোনো সমস্যা আছে? পরীক্ষা খাতায় ভুল হলে নাম্বার কম পাবে। ঠিক আছে তাহলে। আচ্ছা।